আমার নাম ঈশা। আমি একজন সাদামাটা কলেজ পড়ুয়া মেয়ে। প্রতিদিনের মতোই সেদিনও ক্লাস শেষ করে বাসায় ফিরছিলাম। কিন্তু বাড়ি ফিরে বুঝলাম আজকের সন্ধ্যাটা ঠিক আগের মতো নয়। মা আর বাবা গ্রামের বাড়ি গেছেন এক আত্মীয়র অসুস্থতার খবর পেয়ে। আমি একা। ভেবেছিলাম একটু পড়াশোনা করে কিছু গান শুনে ঘুমিয়ে পড়ব। কিন্তু ঠিক তখনই কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলতেই চমকে গেলাম। দাঁড়িয়ে আছে আমার কাজিন রাহুল দা, আর তার পাশে অচেনা এক ছেলে, পরিচয় দিল অব্র নামে। রাহুল দা বলল, আমরা খুব কাছেই একটা মিটিং সেরে এলাম। ভাবলাম তোকে একটু দেখে যাই। আমি হাসলাম। রাহুল দা সবসময় এরকম আচমকা হাজির হয়। কিন্তু এই নতুন ছেলেটা, অব্র, কিছু একটা আলাদা। ওর চোখে যেন কিছু না বলা কথা। তাদের ঘরে বসিয়ে চা দিলাম। কথা হচ্ছিল হালকা মেজাজে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পুরো ঘর অন্ধকার। আমি মোম খুঁজতে বেরোলাম। আর সেই অন্ধকারেই ওদের সঙ্গে আমার সম্পর্কের এক নতুন গল্পের শুরু। ঘরের সব আলো নিভে গেছে। আমি টেবিলের ড্রয়ারে রাখা মোম আর ম্যাচ খুঁজে আনতে গেছি। মোম জ্বালাতে জ্বালাতে দেখি অব্র আর রাহুল দা ডাইনিং টেবিলের পাশে দাঁড়িয়ে হালকা গল্প করছে। আমি ওদের সামনে মোম জ্বালিয়ে রাখলাম। আলো অব্রর মুখটা ভালো করে চোখে পড়ল। মেয়েরা যেমন করে আমি একটু খেয়াল করলাম, চোখে শান্ত এক গভীরতা, ঠোঁটে সামান্য হাসি। রাহুল দা বলল, অব্র আমার খুব কাছের বন্ধু। ইঞ্জিনিয়ারিং পড়ছে। কলকাতায় এসেছে একটা প্রজেক্টের কাজে। কি অব্র বিনীতভাবে বলল, তোমার রান্নার গন্ধটা বেশ ভালো। তুমি নিজে রান্না করো? আমি হেসে মাথা নাড়লাম, না না, চা তো বানাতে পারি। আর আজ সন্ধ্যায় তো বাইরে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। তাই কিছু রান্নাও করিনি। রাহুল দা বল, চল তাহলে তোর তৈরি ম্যাগি হলেও খাই আজ। আমি হেসে রান্নাঘরে চলে গেলাম। অব্র হালকা পায়ে পেছন পেছন এল, সাহায্য করার অজুহাতে। আমাদের কথোপকথন তখনও হালকা। অথচ একটা অদ্ভুত স্বচ্ছ নীরব টান অনুভব করছিলাম। যেন দুজনের মাঝে এক অদৃশ্য লাইন তৈরি হয়েছে। অব্র বলল, তুমি চুপচাপ, কিন্তু খুব সিস্টেমেটিক। আমি এই ব্যাপারটা পছন্দ করি। আমি জবাব দিলাম না। শুধু তার দিকে তাকিয়ে হালকা হেসে বললাম, ভালো লাগছে তাই না? ভালো লাগছে কি? তার কণ্ঠে যেন কিছু অপ্রকাশিত ছিল। রাতে সবাই একসাথে বসে হালকা গল্প করছিল। অব্র অনেক গল্প জানে, তার কথায় হাসির সঙ্গে মিশে থাকত একটা নরম আন্তরিকতা। ওর কথা শুনতে শুনতে আমি নিজেও কখন যেন মন খুলে হেসে ফেলছিলাম। রাহুল দা হঠাৎ বলে উঠল, এই তোকে আমার ছোট বোনের রান্না শেখাতে হবে। নিজের মতো করে আজকাল অনেক কিছু তৈরি করে, আবার ছবি তুলে স্টোরিতে দেয়। অব্র হেসে আমার দিকে তাকিয়ে বলল, আসলে রান্না মনের ছোঁয়া লাগে। সেটা যদি থাকে স্বাদ ঠিকই চলে আসে। আমি একটু লাজুকভাবে বললাম, রান্না আমার ভালো লাগে না খুব, তবে খাওয়াতে ভালো লাগে। কি? এই কথায় অব্রর চোখে একরকম প্রশংসার আভা ফুটে উঠল। তাহলে তুমিই জয়ী। কারণ খাওয়াতে পারাটা সবচেয়ে বড় শিল্প। আমাদের কথার মধ্যে একটা নিঃশব্দ টান তৈরি হচ্ছিল, যা কেউ উচ্চারণ করছিল না, কিন্তু দুজনেই অনুভব করছিল। রাতে বিদায় নেবার আগে অব্র হঠাৎ খুব শান্তভাবে বলল, আজকের এই সন্ধ্যাটা অনেকদিন মনে থাকবে। একটা মোমের আলোয় দেখা হাসি মনে গেঁথে রইল। আমি অবাক হলাম, কিন্তু কিছু বলিনি। শুধু হালকা মাথা নেড়ে বললাম, আবার আসবে তো? সে শুধু বলল, তুমি ডাকলে না এসে পারব না। পরদিন সকালে উঠেই বারান্দায় গিয়ে দাঁড়ালাম। চারদিকটা কেমন নিস্তব্ধ, পাখিদের ডাক ছাড়া আর কিছু শোনা যায় না। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। রাহুল দার মেসেজ, আজ বিকেলে আমি আর অব্র আবার আসছি। তুমি থাকবে তো? আমি একটু দেরিতে বললাম, হুম। মনটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। বিকেলে সত্যিই তারা এল। কিন্তু এবার অব্রর মুখে একরকম আত্মবিশ্বাস, আর চোখে গভীর মনোযোগ। রাহুল দা ঘরে ঢুকেই চানাস্তার কথা তুলল। আমি ওদের বসতে দিলাম উঠোনে, সাদা চাদর পেতে, চারপাশে কিছু ফুলের টব সাজানো ছিল। আমি যখন হাতে চা নিয়ে উঠোনে এলাম, অব্র এক দৃষ্টে তাকিয়ে বলল, তুমি না জানো এই উঠোনটাই সবচেয়ে ভালো জায়গা। এত শান্ত। আমি মুচকি হেসে বললাম, আমার অনেক গল্প এই উঠোনে বসেই তৈরি হয়েছে। সে খুব আস্তে বলল, তাহলে আজ আমার একটা গল্প এখানে তৈরি হোক। আমি চমকে তাকালাম ওর দিকে। মুখে ছিল একরাশ শান্ত, কিন্তু চোখে সেই একই অনুভবের ছায়া। কিছু বলার আগেই সে আবার বলল, তোমার গল্পে আমিও একটা পাতার মতো জায়গা পেতে চাই। একটা নীরবতা পড়ে গেল। রাহুল দা পাশেই ছিল, কিন্তু কোনো কথা বলছিল না। যেন সেও কিছু বুঝে গেছে। আমি চোখ নামিয়ে বললাম, পাতা হবে, কিন্তু গল্পটা যেন হাওয়ায় হারিয়ে না যায়। সন্ধ্যার পর মা একটু ক্লান্ত ছিলেন।
আমি নিজেই রান্নাঘরে ঢুকে পড়লাম, হালকা খিচুড়ি আর বেগুন ভাজা করব বলে। এমন সময় অব্র বারান্দা থেকে ডাকল, ঈশা, একটু সাহায্য দরকার। আমি মাথা বের করে বললাম, কি সাহায্য? আমি দেখতে চাই তুমি রান্নাঘরে কি করো। আমি হেসে ফেললাম, তুমি তো আগেই বলেছিলে রান্না শিল্প, কিন্তু দেখতে চাও নাকি শিখতে চাও? সে দরজার কাছে এসে দাঁড়াল, দুটোই। তবে তোমার হাত থেকে যদি কিছু খেতে পারি সেটা হবে আমার সৌভাগ্য। ও আমি একটু লজ্জা পেলাম। রান্নাঘরে ও ঢুকে পড়াটা অদ্ভুত হলেও অস্বস্তিকর লাগল না, বরং পাশে একটা আশ্রয়ের অনুভব হচ্ছিল। ও পাশে দাঁড়িয়ে পেঁয়াজ কাটতে শুরু করল, যদিও চোখে পানি এসে গেল ওর। আমি হেসে বললাম, এবার বুঝলে? রান্না শুধু মশলা নয়, চোখের জলও মেশে এতে। সে মুচকি হেসে বলল, তোমার চোখে কিন্তু পানি আসে না, তুমি তাহলে অনেক অভ্যস্ত। গিয়ে আমি চুপ করে রইলাম। হঠাৎ করেই ওর কথায় এক ধরনের প্রশংসা লুকিয়েছিল, হয়তো অনেক বেশি। রান্না হয়ে গেলে আমি ওকে আস্তে করে একটা প্লেট এগিয়ে দিলাম। ও এক চামচ মুখে দিয়ে কিছুক্ষণের জন্য চুপ করে থাকল। তারপর বল, তুমি জানো, এই স্বাদটা ঠিক সেই রকম যেটা মানুষ শুধু ভালোবাসার হাতে পায়। আমি এবার আর কিছু বললাম না, শুধু চোখ নামিয়ে একটা কথা মনে মনে বললাম, ভালোবাসা কি সত্যিই এভাবে হেসেলের গন্ধে ধরা দেয়? রাত 10টার একটু পর বিদ্যুৎ হঠাৎ চলে গেল। বাড়ি ঘোর অন্ধকারে। সবাই টর্চ, মোবাইল জ্বালিয়ে হাঁটাহাঁটি করছে। এমন সময় অব্র বল, ঈশা, একটু ছাদে যাবি? এমন অন্ধকারে ছাদে হাওয়া খাওয়া একদম অন্যরকম লাগে। আমি প্রথমে একটু দ্বিধায় ছিলাম, তবু কেন যেন কি না গি বলতে পারলাম না। নিঃশব্দে ওর পাশে গিয়ে দাঁড়ালাম। আমরা দুজনে ধীরে ধীরে উঠে গেলাম ছাদে। চারদিকে নীরবতা, শুধু দূরের কোথাও কুকুরের ডাক আর বাতাসে পাতা উড়ে যাওয়ার মৃদু শব্দ। শহরের কিছু আলো মিলে ছাদের ছায়া আর অন্ধকার এক অদ্ভুত মায়া তৈরি করেছিল। অব্র দাঁড়িয়ে ছাদের প্রাচীরের উপর হাত রেখে চাঁদের দিকে তাকিয়ে বল, তুমি জানো ঈশা, কখনো কখনো কিছু মানুষকে নতুন করে চিনতে হয় পুরনো সম্পর্কের ভেতরে ঢুকে। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। তুমি বলছ আমাদের সম্পর্কে? ও চোখ নামিয়ে হাসল। হয়তো ছোটবেলায় তুই ছিলি খেলাধুলার সাথী। এখন তুই যে মানুষ হয়ে উঠেছিস তাকে আমি চেনার চেষ্টা করছি নতুনভাবে। আমি চুপ করে রইলাম। বাতাসে ওর কথাগুলো যেন আমার গায়ে নরম করে ছুঁয়ে যাচ্ছিল। তুই কি মনে করিস পুরনো সম্পর্ক নতুনভাবে শুরু হতে পারে? ওর কণ্ঠে সত্যি কেমন এক হালকা কাঁপন ছিল। আমি ধীরে ধীরে বললাম, হয়তো সবকিছু আবার শুরু হয়। একটানা না গিয়েও, মাঝখানে থেমে গিয়েও। অব্র আমার দিকে তাকাল অনেকটা সময়। তারপর আস্তে করে বলল, তুই এইভাবে কথা বলিস কেন ঈশা? তোর মুখে কবিতার মতো শোনায় কি? আমি একটু লজ্জা পেলাম, চুপ করে রইলাম। তারপর নিচে নামার আগে শুধু বললাম, কবিতার মতো শুনলেও এই কথাগুলো আমার সত্যি কি? রাত 10টার একটু পর বিদ্যুৎ হঠাৎ চলে গেল। বাড়ি ঘোর অন্ধকারে। সবাই টর্চ, মোবাইল জ্বালিয়ে হাঁটাহাঁটি করছে। এমন সময় অব্র বল, ঈশা, একটু ছাদে যাবি? এমন অন্ধকারে ছাদে হাওয়া খাওয়া একদম অন্যরকম লাগে। আমি প্রথমে একটু দ্বিধায় ছিলাম, তবু কেন যেন কি না গি বলতে পারলাম না। নিঃশব্দে ওর পাশে গিয়ে দাঁড়ালাম। আমরা দুজনে ধীরে ধীরে উঠে গেলাম ছাদে। চারদিকে নীরবতা, শুধু দূরের কোথাও কুকুরের ডাক আর বাতাসে পাতা উড়ে যাওয়ার মৃদু শব্দ। শহরের কিছু আলো মিলে ছাদের ছায়া আর অন্ধকার এক অদ্ভুত মায়া তৈরি করেছিল। অব্র দাঁড়িয়ে ছাদের প্রাচীরের উপর হাত রেখে চাঁদের দিকে তাকিয়ে বলল, তুমি জানো ঈশা, কখনো কখনো কিছু মানুষকে নতুন করে চিনতে হয় পুরনো সম্পর্কের ভেতরে ঢুকে। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। তুমি বলছ আমাদের সম্পর্কে? ও চোখ নামিয়ে হাসল। হয়তো ছোটবেলায় তুই ছিলি খেলাধুলার সাথী। এখন তুই যে মানুষ হয়ে উঠেছিস তাকে আমি চেনার চেষ্টা করছি নতুনভাবে। আমি চুপ করে রইলাম। বাতাসে ওর কথাগুলো যেন আমার গায়ে নরম করে ছুঁয়ে যাচ্ছিল। তুই কি মনে করিস পুরনো সম্পর্ক নতুনভাবে শুরু হতে পারে? ওর কণ্ঠে সত্যি কেমন এক হালকা কাঁপন ছিল। আমি ধীরে ধীরে বললাম, হয়তো সবকিছু আবার শুরু হয়। একটানা না গিয়েও, মাঝখানে থেমে গিয়েও। অব্র আমার দিকে তাকাল অনেকটা সময়। তারপর আস্তে করে বলল, তুই এইভাবে কথা বলিস কেন ঈশা? তোর মুখে কবিতার মতো শোনায় কি? আমি একটু লজ্জা পেলাম, চুপ করে রইলাম। তারপর নিচে নামার আগে শুধু বললাম, কবিতার মতো শুনলেও এই কথাগুলো আমার সত্যি কি? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।